আজ দশম শ্রেণীর মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কে আমার এই অনলাইন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো দশম শ্রেণীর ছাত্ররা তোমরা নিজেরাই জানো যে প্রায় আমরা প্রত্যেকেই জেনেছি যে 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম প্রত্যাঘাত এনেছিল যে সৈনিকদের মধ্যে একটা বিদ্রোহ ঘটেছিল, যেটা পরবর্তীকালে আমরা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা অনেকে সিপাহী বিদ্রোহ বলে থাকি। তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সূচনাটা কবে হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের প্রথম শহীদ করা হয় মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে প্রথম করেছিলেন যে তিনি সিপাহী বিদ্রোহের ভেতরে মঙ্গল পাণ্ডে বহরমপুর সেনানিবাস বা ব্যারাকপুর, মেনলি ব্যারাকপুর সেনানিবাসে এই যে অসাম্য, এই যে অত্যাচার ভারতীয়দের প্রতি, তার প্রতি প্রতিবাদ জানিয়ে তিনি প্রথমে কি হন, প্রথম শহীদ হন, তাকে ফাঁসিতে হত্যা করা হয়। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা শহীদ করে তিনি গণ্য করা হয় মঙ্গল পাণ্ডে। কিন্তু এই যে মহাবিদ্রোহের সূচনা, প্রকৃত সূচনা হয়েছিল তার ঠিক কয়েক মাস পরে। আমরা দেখেছি যে 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডে কি করেছিলেন, তিনি সিপাহী বিদ্রোহের অগ্রিম সূত্রপাত করেছিলেন। কিন্তু প্রকৃত সূচনা হয় 10ই মে 1857 খ্রিস্টাব্দে মেরাট সেনানিবাসে। এইখান থেকে ভারতবর্ষে এই মহাবিদ্রোহের বীজ তৈরি হয় এবং এখান থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তো ফার্স্ট কোনো একটা বিদ্রোহ তো এমনি হয় না, কোনো একটি বিদ্রোহ তো এমনি হয় না, বিদ্রোহের পিছনে কিছু কারণ থাকে। তেমন মহাবিদ্রোহের পিছনেও অনেকগুলি কারণ কাজ করেছিল। ফার্স্ট হচ্ছে মনে দেখতে হবে যে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক যে ভারতবর্ষে হোম চার্জ বা ইংরেজরা ভারতবর্ষে যে রাজস্ব সংগ্রহ করে তাদের দেশে পাঠাতে শুরু করলো, ভারতবর্ষ থেকে যেসব কাঁচা মাল খুব কম দামে তারা পাঠিয়ে তাদের দেশে পাঠিয়ে দিল এবং সেই মালগুলোকে ভারতবর্ষী যখন কিনবে তখন তারা বেশি দামে কিনতো। এইভাবে কি হলো, ভারতবাসীকে দরিদ্র সীমায় পৌঁছে দিল। শুধু তাই না, এই যে অর্থনৈতিকভাবে সিপাহী মানে এই সৈনিকদের, ইংরেজদের প্রধানত যে ভারতীয় সৈনিক আছে তাদেরকে খুব কম বেতন দেওয়া হতো এবং তাদেরকে অনেক বেশি কাজ করে দেওয়া হতো। যেমন একটা ইংরেজদের তুলনায় একটা ভারতবাসীর বেতন খুবই কম ছিল। একটা ইংরেজের বেতন যদি 750 টাকা হয়, ভারতবাসীর বেতন ছিল মাত্র 50 টাকা। কিন্তু যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের সামনে এগিয়ে দেওয়া হতো। এই যে ক্ষোভ তাদের মধ্যে প্রশমিত হতে থাকে, তার বহিঃপ্রকাশ ঘটে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে। নেক্সট হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কি, যে ইংল্যান্ডের থেকে বা ইউরোপীয় থেকে যে খ্রিস্টান মিশনারিরা তারা ভারতবর্ষে এসে ধর্মান্তরিত প্রচার করে। ভারতবর্ষে হিন্দু মুসলিম প্রত্যেক জনগণকে তারা খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করে এবং খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করতে থাকে। এর সাথে সাথে ভারতবর্ষে যে সামাজিক বিভিন্ন কুসংস্কার ছিল, যেগুলো আমাদের রীতিনীতি অনুসারে আমরা চলে আসছিলাম, সেগুলোকেও তারা কুটাঘাত করে, যেটা গোড়া সমাজটা ঠিক সঠিকভাবে নেয়নি। তা সত্ত্বেও দেখা গেছে যে 1829 খ্রিস্টাব্দে যে রামমোহনের নেতৃত্বে সতীদাহ প্রথার অবসান এবং 1856 খ্রিস্টাব্দে অবশ্যই সেই 56 খ্রিস্টাব্দে বিধবা বিবাহের প্রচলন ভারতবর্ষের সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই যে এই মহাবিদ্রোহ। নেক্সট হচ্ছে ধর্মীয়করণ। ধর্মীয়করণ একটাই, যে ভারতবর্ষের বেশিরভাগ খ্রিস্টান ধর্মে কেউ রূপান্তরিত ছিল না বা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল না। হিন্দু এবং মুসলিম জনসংখ্যা ছিল বেশি এবং তাদের মধ্যে তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা হচ্ছিল, যার একটা বহিঃপ্রকাশ দেখা যায়। এবং ইউরোপীয় খ্রিস্টান সৈন্যবাহিনীরা ভারতীয় হিন্দু মুসলিম সৈন্যবাহিনীর ওপর অন্যভাবে অকথ্যভাবে অত্যাচার করতে এবং তাদেরকে সমস্ত রকম বিষয় থেকে তাদেরকে সরিয়ে দিত। শুধু তাই না, ধর্মীয় কারণে এই ভারতীয়দেরকে তাদেরকে কি করা হতো, তাদেরকে হোটেলে বা কোনো কিছু রেস্তোরাঁতে লেখা থাকতো এখানে ভারতীয় এবং কুকুরের প্রবেশ নিষেধ। ভারতবর্ষীকে কুকুরের সঙ্গে তুলনা করা হতো। এইসব ক্ষেত্রে ভারতবর্ষীদের মধ্যে খুব সঞ্চারিত হতে লাগে। নেক্সট হচ্ছে সামরিক কারণ। সামরিক কি, আমরা নিজেরা দেখেছি যে 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা নাগপুর, ঝাঁসি, তারপরে সাতরা, ব্যাঘ্রাট প্রভৃতি, ভরতপুর প্রভৃতি প্রচুর অঞ্চল কি হয়, যে প্রচুর অঞ্চল এবং হায়দ্রাবাদ অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা নিজাম, কানপুর, অযোধ্যা, এরপরে আমরা তাঞ্জোর, আরও কিছু প্রচুর মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে কি হয়, অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা একটা আবদ্ধ করে ব্রিটিশরা অধিকার করেছিল। এমনইভাবে 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি নগ্ন সাম্রাজ্যবাদী নীতির দ্বারা যে এই যে নাগপুর, কানপুর, ঝাঁসি, সাতারা
তারপরে ব্যাঘাট, হ্যাঁ, ভরতপুর, এইসব রাজ্যগুলোকে সত্য বিলোপ নীতি দ্বারা ডালহৌসি কি করেছিল, নিজেদের পদানত করেছিল, ব্রিটিশ সাম্রাজ্য মুক্ত করেছিল। এর ফলে যে এখানকার স্থানীয় সামন্ত রাজারা ছিল তারা কর্মহীন হয়ে পড়ে। এইসব রাজাদের বহিঃপ্রকাশ ঘটে মহাবিদ্রোহের আমলে। আর প্রত্যহগ্রহণ আমরা অনেকেই জানি যে সেই সময় কার্তুজে একটা চর্বির ভিতরে কার্তুজ থাকতো। সেই চর্বিটাকে দাঁত দিয়ে কেটে রাইফেলের মধ্যে, এনফিল্ড রাইফেলে ভরতে হতো, যেটাকে টোটা বলা হয়, সেটা এনফিল্ড রাইফেলে ভরতে হতো। গুজব ছড়ায় সেই চর্বির কার্তুজটা নাকি যে শুয়োর এবং গরুর মাংস দ্বারা আবৃত ছিল। এর ফলে হিন্দু এবং মুসলিম প্রত্যেকেরই ধর্মনাশের একটা আশঙ্কা দেখা যায়। এইসব আশঙ্কা থেকেই 10ই মে কি শুরু হয়, 1897 খ্রিস্টাব্দে মিরাট থেকে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। ভারতবাসীরা প্রত্যেকে মিলে দ্বিতীয় বাহাদুর শাহ, যে মোগল ইতিহাসের শেষ সম্রাট, সেই দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করে তারা মহাবিদ্রোহের সূচনা করলো ইংরেজদের এগেনস্টে। সেই মহাবিদ্রোহের বিস্তার কোথা থেকে হয় আমরা একটা ম্যাপে দেখবো। যে ফার্স্ট হচ্ছে মিরাট। এই যে উত্তরপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি, এই উত্তরপ্রদেশের এই অঞ্চলটা হচ্ছে মিরাট। মানে এই যে মহাবিদ্রোহটা হয়েছিল, এই পুরো মহাবিদ্রোহটা চলেছিল উত্তর ভারত ধরে, মানে দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে এর কোনো বিস্তার লাভ করেনি বললেই চলে। মেনলি এই সংগ্রামটা পুরোটা হয়েছিল পুরো উত্তর ভারত জুড়ে, মানে পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, এই যে অঞ্চলটা ধরে এই মিরাটে শুরু হয়। এই মিরাটে এখানে শুরু হয় যে ফার্স্ট সিপাহী বিদ্রোহ। এরপরে এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দিল্লি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজধানী শহর দিল্লি। এরপরে কানপুর, অযোধ্যা, লখনৌ, বরেলি, নাগপুর, ঝাঁসি, ঠিক এই অঞ্চলটা উত্তরপ্রদেশ এবং বিহারের এবং রাজস্থান, এই যে অঞ্চলটুকু ধরেই মহাবিদ্রোহটা ছড়িয়ে পড়ে। এবার মহাবিদ্রোহের নেতৃত্ব কে ছিল? মহাবিদ্রোহের নেতৃত্ব ছিল বাহাদুর শাহ, যাকে আমরা সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল। বিদ্রোহী নেতারা যাকে সম্রাট বলে ঘোষণা করেছিল। এরপরে নানা সাহেব কি ছিলেন? তিনি ছিলেন মারাঠার নাগপুর অঞ্চলের অধিপতি। কিন্তু সত্য বিলোপ নীতি দ্বারা এই নানা সাহেব তার কি হয়, তার রাজ্য থেকে চ্যুত হয়। একই সঙ্গে তাতিয়া টুপি ছিলেন নানা সাহেবের সহযোগী এবং তিনিও তার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে। বেগম হযরত মহল, তিনি ছিলেন অযোধ্যার নবাবের পত্নী। অযোধ্যাকে কুশাসনের অজুহাতে 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অধিকার করেন এই যে অযোধ্যাকে। এই অযোধ্যার বেগম হযরত মহল তখন সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে। এছাড়াও ছিল লক্ষ্মীবাই, আমরা জানি ঝাঁসিও দখল করেছিল সত্য বিলোপ নীতি দ্বারা। সেই ঝাঁসি রানী লক্ষ্মীবাইও সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে। একই সাথে কুনওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ প্রভৃতি নেতারা কি করেছিল, এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল একই সাথে কাঁধ মিলিয়ে। কিন্তু তারপরে সিপাহী বিদ্রোহ, কিন্তু দেখা গেল কিছুদিন পরে অ্যাকচুয়ালি যেহেতু এটা কোনো পরিকল্পিত বিদ্রোহ ছিল না, বা সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। এই অংশগ্রহণ করে দেখা যাবে যে মাত্র সামন্ত রাজা এবং কিছু সিপাহী বিদ্রোহীরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এর পরিণতি ইংরেজদের সেই অস্ত্রশস্ত্র এবং এই উন্নত পরিকল্পনার সঙ্গে এই বিদ্রোহের পতন ঘটে। একই সঙ্গে শুরু হয় বিদ্রোহের দমনপীড়ন নীতি দ্বারা বিদ্রোহকে পতন ঘটানো হয়। তো ফার্স্ট এখানে এবার বিদ্রোহের পতন কি কারণে হয় সেটা আমরা পরে বলবো। সেটা আমরা পরের অধ্যায়ে পড়বো। কিন্তু প্রথমে আমরা দেখবো যে বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল। এই বিদ্রোহকে আমরা কি স্বাধীনতা যুদ্ধ বলতে পারি নাকি নিছক সিপাহী বিদ্রোহ বলবো? ফার্স্ট আমরা দেখবো যে দুটো পয়েন্ট। বিদ্রোহের চরিত্রের মধ্যে আমরা দেখবো যে ফার্স্ট সিপাহী বিদ্রোহ কারা করেছেন, যে ইংল্যান্ডের স্যার জন লরেন্স, স্যার জন সিলি, চার্লস রেক্স, এই যে তিনজন ব্রিটেন তিনজন বলেছিলেন যে এটা কোনো জনগণের বিদ্রোহ না, বা এটা কোনো স্বাধীনতার বিদ্রোহ না, এটা হচ্ছে নিচের কাছে সিপাহী বিদ্রোহ। কারণ এই বিদ্রোহ পুরোটাই পরিচালিত হয়েছিল সামন্ত রাজা এবং সিপাহীদের উদ্দেশ্য দ্বারা। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বা গরিব মানুষের জন্য এই বিদ্রোহের কোনো অংশগ্রহণ ছিল না, এরা বলতে চেয়েছে। একই সাথে নব্যবঙ্গ গোষ্ঠী, আমরা জানি ডিরোজিওর যে গোষ্ঠী ছিল নব্যবঙ্গীয় গোষ্ঠী, অক্ষয় কুমার দত্ত, কিশোরীচাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রাজনারায়ণ বসু, সৌম্যনাথ মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, এরাও এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহী বলেছে। কিন্তু এর বিপক্ষে আবার কিছুজন ঐতিহাসিক জাতীয় বিদ্রোহ বলেছেন, যেমন ইংল্যান্ডের তৎকালীন প্রভাবশালী নেতা বা মন্ত্রী ডিসলেরি, আউটরাম, জনকে, এরা তিনজনে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন না, এই বিদ্রোহে অনেক সাধারণ শ্রেণীর মানুষও যোগদান করে, কিন্তু এই বিদ্রোহটা এই জন্য জাতীয় বিদ্রোহ। শুধু তাই নয়, কার্ল মার্কস, যে বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস, তিনিও এটাকে ভারতবর্ষের জাতীয় বিদ্রোহ বলেছেন। এবং ভারতীয়দের মধ্যে অবশ্যই স্যার বিনয় দামোদর সাভারকর, তিনি এই যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। এর পরবর্তীতে যে নেক্সট আমরা দেখবো যে এই বিদ্রোহটা পতনের কি কারণ ছিল। ফার্স্ট নেক্সট আমরা দেখবো যে কেন পতন হয়।
ফার্স্ট পতনের কারণ, বিদ্রোহের পতন। বিদ্রোহের পতন এক নম্বর অবশ্যই কারণ হচ্ছে পরিকল্পনার অভাব। ভারতবাসীর মধ্যে কোনো পরিকল্পনার অভাব, ভারতবাসী বা ভারতীয় সিপাহীদের মধ্যে পরিকল্পনার অভাব হতো এই বিদ্রোহে কি হয়, যে বিদ্রোহ লাস্টে দমিত হয় ইংরেজদের দ্বারা। 2 নম্বর হচ্ছে বিদ্রোহের সীমিত বিস্তার। বিদ্রোহের সীমিত বিস্তার আমরা লক্ষ্য করবো যে এই বিদ্রোহ গোটা ভারতবর্ষ ধরে বিদ্রোহ ছড়িয়ে পড়েনি। বিদ্রোহ শুধুমাত্র উত্তর ভারতের কিছুটা অঞ্চলে এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। এর ফলে ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করতে পারেনি। আর অবশ্যই 3 নম্বর হচ্ছে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ না করা। অবশ্যই বিদ্রোহের সাফল্যের জন্য দরকার হয় সমস্ত সর্বসাধারণ জনগণ একসাথে অংশগ্রহণ করা, কিন্তু আমরা বিদ্রোহে দেখবো যে সিপাহী এবং সামন্তরা বাদে খুব কম সংখ্যক মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যার ফল আমরা ধীরে ধীরে দেখতে পাই যে বিদ্রোহে খুব সহজেই পতন ঘটে। শুধু তাই না বিদ্রোহতে ইংরেজদের সুপরিকল্পনার অভাব, ইংরেজদের যোগ্য নেতৃত্ব যেমন হ্যাভলক, স্যার জন সিলি এবং এছাড়া নেসেল রোড এসব সহকারে স্যার নিকলসন, এইসব যে সুযোগ্য সেনাপতি এই বিদ্রোহ দমন করতে ইংরেজদেরকে সাহায্য করেছিল। এইসব কারণে এই বিদ্রোহ ধীরে ধীরে পতন হয়ে যায়। এরপরে হচ্ছে বিদ্রোহের ফলাফল। অবশ্যই বিদ্রোহের ফলাফল কি হয়, এই বিদ্রোহের প্রথম ফলাফল হচ্ছে এই বিদ্রোহ শেষে ইংরেজ সরকার বুঝতে পারে যে ভারতবর্ষের পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করার ক্ষমতা আর নেই। এখন ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার হয়েছে, এই জন্য ভারতবর্ষে শাসন করার জন্য সরাসরি ইংরেজরাই পরিচালনা করবে। এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতন ঘটিয়ে এই সময় থেকে ভারতবর্ষের শাসন মহারানী ভিক্টোরিয়া বা ইংরেজদের পার্লামেন্ট সরাসরি নিজের হাতে তুলে নেয়। এই সময় থেকে বলরাট প্রথার অবসান ঘটে এবং ভাইসরয় বা রাজ প্রতিনিধি বা ব্রিটেন মন্ত্রিসভার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষের শাসন কার্য শুরু হয়।